আমি কি শুরু করব? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আমাকে আজকের সুযোগ দেওয়ার জন্য। আমি ডাক্তার মাসুদ রানা সরকার, আবাসিক সাইকিয়াট্রিস্ট হিসাবে কর্মরত রয়েছি মানসিক হসপিটাল পাবনায়। আজকে আমি আমাদের জন্য এমন একটা ডিজিজ নিয়ে ডিসকাস করব, যেটা আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হলেও এই ধরনের ডিজিজ কিন্তু বেশিরভাগই সাধারণত চিকিৎসা দিয়ে থাকেন মানসিক রোগের বাইরে অন্য ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান অথবা নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকের প্রোগ্রামটা আমি যতটা জানি জেনারেল ফিজিশিয়ানদের নিয়েই। আশা করি আমার এই প্রোগ্রাম থেকে আপনারা উপকৃত হবেন। আমরা একটু ইতিহাস দিয়ে শুরু করতে চাই। ডিপ্রেসিভ ডিজঅর্ডারের আমরা জানি যে একজন গ্রিক ফিজিশিয়ান সর্বপ্রথম হিপোক্রেটস, উনি কিছু পার্টিকুলার শারীরিক এবং মানসিক ফিজিক্যাল এবং মেন্টাল সিমটম থেকে মেলানকোলিয়া নামের একটা সিন্ড্রোমকে উনি সর্বপ্রথম পার্থক্য করেছিলেন সর্বপ্রথম। এবং 14th সেঞ্চুরিতে ল্যাটিন ভার্ব ডেপ্রিমিয়ার থেকে, যেটাকে মনে করা হয় টু ডিপ্রেস, ডেপ্রিমিয়ার থেকে ডিপ্রেশন শব্দের উৎপত্তি। এবং খুব বিখ্যাত একজন জার্মান সাইকিয়াট্রিস্ট যিনার নাম হচ্ছে এমিল থেফলিন, উনি সর্বপ্রথম ডিফারেন্ট কাইন্ডস অফ মেলানকোলিয়াকে উনি ডিপ্রেশন হিসেবে আখ্যায়িত করলেন। এবং সিগমুন্ড ফ্রয়েড, উনাকে সাধারণত সাইকোলজির ফাদার বলা হয়। উনি 1917 সালে একটা পেপার লিখলেন, সেটাতে উনি মর্নিং অ্যান্ড মেলানকোলিয়াকে হিসাবে লিখলেন। এবং উনি সেখানে এই মর্নিং এর সাথে মেলানকোলিয়া লিঙ্কটা উনি এট ফার্স্ট আইডেন্টিফাই করলেন। এবং আমাদের এই শতাব্দীতে কিছু রিসার্চার গবেষণা করে দেখলেন যে ডিপ্রেশনে আমাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল, নিউরোট্রান্সমিটারে কিছু কেমিক্যাল ইমব্যালেন্স হয়, যেটা আমরা জানি কিছু মনোঅ্যামিনো নিউরোট্রান্সমিটার। এবং এই ইমব্যালেন্সের কারণে, এই অল্টারেশনের কারণেই ডিপ্রেশনের সিমটম ডেভেলপ করে। আমরা জানি যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন তারা বলতে চাচ্ছে যে ডিপ্রেশন ইজ ভেরি ভেরি কমন ডিসঅর্ডার। সাধারণত সারা বিশ্বব্যাপী 350 মিলিয়ন পিপুল সাফার করে ডিপ্রেশনে। এবং তারাই বলতে চাচ্ছে ডিপ্রেশন এবং দা লিডিং কজ অফ ডিসএবিলিটি। এন্ড ডিপ্রেশন সাধারণত এটা প্রাইমারি কেয়ারে ডায়াগনোসিস হতে পারে এবং প্রাইমারি কেয়ারে এটা ট্রিটমেন্ট সম্ভব। এবং যতগুলি কেস ডায়াগনোজ হচ্ছে, এফেক্টেড হচ্ছে, তার মধ্যে মাত্র 25% কেস ইফেক্টিভ ট্রিটমেন্টের মধ্যে আসছে। এবং বড় ধরনের কেস মানে 75% কিন্তু ইফেক্টিভ ট্রিটমেন্টের মধ্যে আসছে না। আমরা একটা ফিগার দেখার চেষ্টা করেছি। আমরা জানি যে ডিপ্রেশনের সাথে ম্যানিয়া এবং হাইপোম্যানিয়া খুব ক্লোজ রিলেশনশিপ রয়েছে, আমরা জানি। সুতরাং এই ফিগার আমরা যদি দেখতে পারি সহজে, আপস অ্যান্ড ডাউনস যে দেখাচ্ছে, আমরা জানি আপসটা হচ্ছে ম্যানিয়া অ্যান্ড ডাউনসটা হচ্ছে ডিপ্রেশন। এবং আপস অ্যান্ড ডাউনের মাঝামাঝি কিছু যা আছে, যেটাকে আমরা বলি সাবসিনড্রোমাল ডিপ্রেশন, দ্যাট ইজ ডিসথাইমিয়া, এবং সাবসিনড্রোমাল ম্যানিয়া, দ্যাট ইজ হাইপোম্যানিয়া। আমাদের জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশনের সাথে ম্যানিয়া এবং হাইপোম্যানিয়া খুব ক্লোজ রিলেশনশিপ রয়েছে। Depressive disorder is the third largest cause of burden of the disease, leading cause of years of healthy life lost to disability, leading cause of burden of disease in middle and high income countries. By 2030 we will be leading cause of burden of disease worldwide. এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এভাবে বলতে চাচ্ছেন। এবং আমরা এখন দেখার চেষ্টা করব একটা ডিপ্রেশন সাধারণত কিভাবে প্রেজেন্ট করে। আমরা জানি যে সাধারণত তিনটা ভাবে ডিপ্রেশনের প্রেজেন্টেশন হতে পারে। সারা বিশ্বব্যাপী এই যে কোভিড-19 সিচুয়েশন, এটা একটা অ্যাডভার্সিটি। ঠিক অনুরূপ ভাবে যদি কোনো বড় ধরনের ন্যাচারাল ডিস্ট্রাকশন হয়, যদি কেউ পরিবারে বড় ধরনের যদি লস ইভেন্টের মধ্যে আসে, অথবা যদি কেউ চাকরি হারিয়ে ফেলে, চাকরিতে যদি ট্রান্সফার হয়, ফ্যামিলিয়াল যদি ক্রাইসিস হয়, এই যে বিভিন্ন ধরনের সমস্যা,
এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিছু পিপল নর্মাল এক্সপেরিয়েন্স টু ফিল আনহ্যাপি, এভাবেও ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। নাম্বার টু, সেকেন্ডারি সিমটম অফ মেনি সাইকেট্রিক সিন্ড্রোম। অনেক সাইকেট্রিক সিন্ড্রোম এর সেকেন্ডারি সিমটম হিসেবে ডিপ্রেশনটা প্রেজেন্ট করতে পারে। আমরা জানি যে একটা বড় ধরনের সাইকেট্রিক সিন্ড্রোম হচ্ছে সিজোফ্রেনিয়া। অ্যাজ ফর এক্সাম্পল, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডিপ্রেশনের সিমটম নিয়ে সিজোফ্রেনিয়া প্রেজেন্ট করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে 25% ক্ষেত্রে ডিপ্রেশনের সিজোফ্রেনিয়ার পরে সাধারণত, যেটাকে আমরা পোস্ট সিজোফ্রেনিক ডিপ্রেশন বলি, থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সাধারণত আমরা যে অ্যান্টিসাইকোটিক গুলি ইউজ করি, এই অ্যান্টিসাইকোটিক গুলো ইউজ করার কারণেও কিন্তু ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। ফিজিক্যাল ইলনেস, আমরা জানি যে ফিজিক্যাল ক্যান্সার অথবা সিওপিডি, মঙ্কিয়াল অ্যাজমা, মেজর যে ফিজিক্যাল ইলনেস, এই ফিজিক্যাল ইলনেসের সাথে কিন্তু ডিপ্রেশন সেকেন্ডারি সিমটম হিসেবে থাকতে পারে। কিছু নিউরোলজিক্যাল সিন্ড্রোম ডিসঅর্ডার, কিছু হ্যাপাটিক ডিসঅর্ডার এবং হাইপোথাইরয়েডিজমের সাথে খুব ক্লোজ রিলেশনশিপ রয়েছে ডিপ্রেশনের। এবং অ্যাজ এ সেপারেট ডিজিজ এন্টিটি অর সিন্ড্রোম নোন অ্যাজ ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এবং একটি সিন্ড্রোম হিসেবে ডিপ্রেশন আসতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু থার্ড অপশন। তাহলে আমরা জানতে পারলাম তিনটা ভাবে সাধারণ ডিপ্রেশন প্রেজেন্ট করতে পারে। নাও, হোয়াট ইজ ডিপ্রেশন এন্ড হোয়াট ইজ ডিপ্রেসিভ ডিসঅর্ডার? আমরা আগের পেজে তিনটা কথা বলেছি। ফার্স্ট যে প্রেজেন্টেশনটা, সেটা হচ্ছে ডিপ্রেশন, নর্মাল এক্সপিরিয়েন্স অফ ফিল আনহ্যাপি ডিউরিং টাইম অফ অ্যাডভার্সিটি, সেটাকেই আমরা বলবো, সেটাকে বলবো ডিপ্রেশন। বাট ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে হলে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তিনটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে সেন্ট্রাল ফিচার্স থাকতে হবে, ডিউরেশনটা একটা স্পেসিফিক ডিউরেশন থাকতে হবে, এবং যিনি ডিপ্রেশনে ভুগবেন তার মধ্যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকতে হবে। সেন্ট্রাল ফিচার্স বলতে পাঁচটা ফিচার্সকে আমরা সেন্ট্রাল ফিচার্স আমরা বলবো। ডিপ্রেসিভ মুড, এবং ডিপ্রেসিভ মুড বলতে মুডটাও কিন্তু সিগনিফিক্যান্ট চেঞ্জ হতে হবে। এখানে তিনটা শব্দ ইউজ করতে হবে। বলা হয়েছে যে পারভেসিভ, পারসিস্টেন্ট এন্ড প্রিডোমিনেন্ট। তার মানে গত 2 সপ্তাহ ধরে বেশিরভাগ সময়, বেশিরভাগ দিন তার যে স্বাভাবিক কাজকর্ম, সেই কাজকর্ম আগে যেসব কাজ করে ভালো লাগতো সেগুলো ভালো লাগবে না। তাহলে ডিপ্রেস মুড, কিন্তু মুডটা হবে পারসিস্টেন্ট, পারভেসিভ এন্ড প্রিডোমিনেন্ট। ডিউরেশনটা হচ্ছে অ্যাটলিস্ট 2 উইকস। ফাংশনাল ইম্পেয়ারমেন্ট বলতে যেটা বোঝা যাচ্ছে, যে প্রফেশনে আছে সেই প্রফেশনের যে কাজ কাম করছে, একজন টিচার শিক্ষকতা করবে, একজন কৃষক কৃষিকাজ করবে, স্টুডেন্ট পড়াশোনা করবে, চিকিৎসক চিকিৎসা করবে, তার যে কাজ, এই কাজে কামে তার এবং সামাজিক যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সকল ক্ষেত্রে একটা ইম্পেয়ারমেন্ট থাকবে। এই তিনটা ফিচার যদি থাকে তাহলে আমরা তাকে ডিসঅর্ডার বলবো, যদি না থাকে সেটাকে আমরা ডিসঅর্ডার বলতে পারবো না। কিছু ক্লিনিক্যাল ফিচার্স আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। একটা ডিপ্রেশনের পেশেন্ট যখন একজন চিকিৎসকের কাছে আসবে, তখনই কিন্তু আমরা তাকে দেখে কিন্তু আমাদের কিছু ধারণা হয়ে যাবে। তার, আমরা জানি যে একজন মানুষের সোশ্যাল পজিশন, ঋতুর বৈচিত্র্য এবং কালচারাল অনেক কিছুর পোশাকের ভ্যারিয়েশন হয়। আমরা দেখতে পাবো যে ডিপ্রেশনের রোগীদের ক্ষেত্রে ড্রেসটা কিছুটা নেগলেক্টেড হবে, এবং আমরা ফেসিয়াল কিছু এক্সপ্রেশন তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা ভার্টিক্যাল ফারাইং অফ দি ব্রো দেখতে পাবো, আমরা অ্যাঙ্গেল অফ দি যে মাউথ সেটা ডাউনওয়ার্ড ইন্ডিকেটস করবে, এবং আমরা জানি যে আমাদের নির্দিষ্ট সময় পরে আয়ের যে ব্লিঙ্কিং হয়, ডিপ্রেশনের পেশেন্টের ক্ষেত্রে আই ব্লিঙ্কিংটা রিডিউসড হয়ে যাবে, এবং আমরা কথা বলার সময় যে আমরা যে অঙ্গভঙ্গি, আমাদের যে বডির যে নড়াচড়া সেটা হয়, সে গেস্টার এবং পোস্চার সিগনিফিকেন্টলি রিডিউসড হবে, যেটাকে আমরা বলি সাইকোমোটর রিটার্ডেশন। তাহলে অ্যাপিয়ারেন্স এর মুড দেখেই আমরা ডিপ্রেশনের কিছু ধারণা পেয়ে যাব। এবং ডিপ্রেসিভ কগনিশন, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ডিপ্রেসিভ কগনিশন, সেটাকে আমরা অনেক সময় বলে থাকি নেগেটিভ থিঙ্কিং। নেগেটিভ থিঙ্কিং আমরা বলে থাকি সাধারণত তিনটা ফিচার্স থাকলে আমরা সাধারণত ডিপ্রেসিভ, সেটাকে আমরা কগনিশন বা নেগেটিভ থিঙ্কিং বলি। তিনটা জিনিসকে, একটা হচ্ছে অর্থলেসনেস, পেসিমিজম এবং গিল্ট। তিনটা সাধারণত এই তিনটার যে কোনো একটাই থাকতে পারে। আমরা জানি অর্থলেসনেস হচ্ছে সে ডিপ্রেশনের একজন পেশেন্ট মনে করবে
যে লোকজন তাকে ফেইলর মনে করছে, সে তার জীবনে কোনো সাকসেস নাই, সে ফেইলর, লোকজন সেটা মনে করছে, সে সেটা ভাবতে থাকবে। এবং পেসিমিজম হচ্ছে সে তার ভবিষ্যৎ নিয়ে খুব উদ্বিগ্ন থাকবে, তার ভবিষ্যৎ কোনো কিছু নাই, ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন, কোনো কিছু করতে পারবে না, এই ধরনের থিঙ্কিং তার হবে। এবং গিলটি ফিলিং হচ্ছে কোনো আনরিজন এবং সেলফ ব্লেম দিবে কোনো কোনো মাইনর ম্যাটার নিয়ে, কোনো মাইনর ম্যাটার নিয়ে নিজেকে দোষারোপ করবে। এই সামগ্রিক ব্যাপারটাকে আমরা বলে থাকি ডিপ্রেসিভ কগনিশন, অথবা আমরা বলে থাকি নেগেটিভ থিঙ্কিং। এবং কিছু গোল ডিরেক্টেড কিছু বিহেভিয়ার থাকবে, লেক অফ ইন্টারেস্ট, কিছু লেথার্জিক, এই বিষয়গুলি থাকবে। এবং কিছু সাইকোমোটর চেঞ্জ হবে আমরা পেশেন্টদের ক্ষেত্রে। আমরা আমরা এক কথায় যদি বলি, আমরা সাইকোমোটর রিটার্ডেশন এবং সাইকোমোটর অ্যাজিটেশন আমরা পেতে পারি। সাইকোমোটর রিটার্ডেশন বলতে সে কথা আস্তে আস্তে বলবে, কথা বলতে বলতে থেমে যাবে, অনেক সময় সে হাঁটবে বা কাজ করবে খুব স্লোলি করবে, এবং আমরা তাকে প্রশ্ন করলে সে উত্তরটা কিন্তু একটু দেরি করে দেবে। এবং অনেক সময় অ্যাজিটেশন থাকতে পারে। অ্যাজিটেশন অ্যাজিটেশন বলতে সে যে সে যে কাজ করে, সে মানে সে দীর্ঘ সময় বসে থাকতে পারবে না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারবে না, দেখা যাচ্ছে উঠছে বসছে, এই ধরনের সাইকোমোটর অ্যাজিটেশন থাকতে পারে। কিছু বায়োলজিক্যাল সিমটম, সাধারণত এটাকে আমরা মেলানকলিক সিমটম বলে থাকি, পেশেন্টদের ক্ষেত্রে থাকতে পারে। স্লিপ ডিস্টারবেন্স, আমরা জানি যে স্লিপ ডিস্টারবেন্স শুধুমাত্র ডিপ্রেশন না, বিভিন্ন ধরনের মানসিক সাইকিয়াট্রিক ইলনেসের ক্ষেত্রে কিন্তু স্লিপ ডিস্টারবেন্স থাকতে পারে। কিন্তু এদের ক্ষেত্রে স্লিপের প্যাটার্নটা একটা স্পেসিফিক প্যাটার্নের থাকে। আমরা যদি স্লিপটাকে ভালোভাবে অ্যাসেস করি, শুধু স্লিপটা অ্যাসেস করেই একটা ডিপ্রেসিভ ডিজঅর্ডারের বা ডিপ্রেশনের খুব কাছাকাছি কিন্তু আমরা ধারণা পেয়ে যেতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, একজন ব্যক্তি সাধারণত আমরা ধরে নিই সকাল 7টায় তার ঘুম থেকে নর্মালি উঠে। ডিপ্রেশনের ক্ষেত্রে সাধারণত তার 2 থেকে 3 ঘন্টা আগেই ঘুম ভেঙে যাবে এবং পুনরায় তার ঘুম আসবে না। এবং যখন ঘুম আসবে না, সেই সময়ে তার নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ অটোমেটিক থিঙ্কিং, যেগুলো আমরা 3টা বলার চেষ্টা করলাম, সেগুলা সাধারণত বেশি বেশি তার মাথায় আসবে। এবং ঘুম হলেও সাধারণত দেখা যাচ্ছে আমরা ঘুম হলে যে ফ্রেশনেস থাকে, পেশেন্টদের ফ্রেশনেস থাকবে না। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে স্লিপ অনেক বেড়ে যেতে পারে অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে, এবং আমরা জানি লস অফ অ্যাপেটাইট হতে পারে। এবং আমরা জানি যে লস অফ অ্যাপেটাইট এবং ওয়েট গেইন এবং ওয়েট লস দুটাই হতে পারে ডিপ্রেশনের ক্ষেত্রে। সাধারণত 5% মধ্যে ওয়েট গেইন ওয়েট লস হতে পারে। কনস্টিপেশন থাকতে পারে, লস অফ লিবিডো ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে অ্যামেনিউরিয়া ডেভেলপ করতে পারে। এবং এর পরের প্রেজেন্টেশনটা হচ্ছে সাইকোটিক সিমটম। আমরা জানি যে ডিলিউশন এবং হ্যালুসিনেশন, যেটা মেজর সাইকোটিক ইলনেসের সিমটম, সাধারণত ডিপ্রেশনের সাথে লস, গিল্টি, ডিজিজ, ডেথ, ডিজার্ভ পানিশমেন্ট এবং নিহিলিজম, এই প্যাটার্নে সাধারণত ডিলিউশন এবং হ্যালুসিনেশন থাকতে পারে, যেটাকে আমরা সাইকোটিক ডিপ্রেশন সাধারণত বলে থাকি। তাহলে আমরা আলোচনা করার চেষ্টা করলাম অ্যাপিয়ারেন্স এন্ড মুড, ডিপ্রেসিভ কগনিশন, বায়োলজিক্যাল সিনড্রোম, গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটি এবং সাইকোলজিক্যাল ডিপ্রেশন। এখন আমরা দেখার চেষ্টা করব শুধুমাত্র ডিপ্রেশন না, যে কোনো ধরনের সাইকিয়াট্রিক ইলনেসের প্রেজেন্টেশনের সাথে কালচারাল ইস্যুটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ডিজিজের প্রেজেন্টেশনের সাথে, ডিজিজ ডায়াগনোসিস করার ক্ষেত্রে, ডিজিজ ম্যানেজমেন্টটা করার ক্ষেত্রে, সব জায়গাতেই কালচারাল ইস্যুটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন নন ওয়েস্টার্ন কান্ট্রিতে, মানে আমাদের মতো দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলোর মতো দেশে কিন্তু ডিপ্রেশনের প্রেজেন্টেশনটা হয় সোমাটিক ফিচার্স। সোমাটিক ফিচার্সের ফ্রিকুয়েন্ট এবং প্রমিনেন্ট প্রেজেন্টেশন থাকে। এ কারণে থাকে যে আমাদের মতো দেশে সাধারণত সাইকোলজিক্যাল সিনড্রোম এর ওরিয়েন্টেশনটা রোগীদের মাঝে, জেনারেল পপুলেশনের মাঝে এবং চিকিৎসকদের মাঝেও কিন্তু অত ইম্পর্টেন্ট পায় না। সুতরাং পায় না মানে এই সাইকোলজিক্যাল সিমটম গুলির ইম্পর্টেন্স না পাওয়ার কারণে চিকিৎসকের শরণাপন্ন কিন্তু অভাব হবে না। কিন্তু আমরা যদি একটা হেডেকের পেশেন্ট আসে, সেই হেডেকের পেশেন্টটা কিন্তু পেশেন্টগুলিকে রোগীরা গুরুত্ব দিচ্ছে, চিকিৎসকরা গুরুত্ব দিচ্ছে। এবং হেডেকের পেশেন্ট যখন আসছে, আমরা যদি তার সিমটম অ্যানালাইসিস করে দেখি তার ডিপ্রেশন রয়েছে। একটা যদি অ্যাবডোমিনাল পেইনের পেশেন্ট আসে, আমরা কিন্তু তার যদি অ্যাসেস করে দেখি, তার কিন্তু তার গুরুত্বও বেশি দিচ্ছে, চিকিৎসকের কাছেও যাচ্ছে, এবং আমরা অ্যাসেস করে দেখছি বেসিক্যালি তার ডিপ্রেশন, কিন্তু তার ফিজিক্যাল প্রেজেন্টেশনটা হচ্ছে। আমি এক কথায় বলতে চাচ্ছি যে আমাদের মতো দেশে ডিপ্রেশনের সাইকোলজিক্যাল প্রেজেন্টেশনটা সাধারণত খুব একটা হয় না। সাধারণত সোমাটিক ফিচারের প্রেজেন্টেশনটাই আমরা
প্র্যাকটিক্যাল লাইফে বেশি পাই এবং আমাদের বই পুস্তকও সেভাবেই বলে। দিস আর দি কার্ডিওভাস্কুলার সিমটম। আমরা জানি যে কার্ডিয়াক ধরনের সিমটম রয়েছে, একটা বড় ধরনের এই কেসগুলা যাকে কার্ডিয়াক নিউরোসিস বলে, কিন্তু সাধারণত আমাদের কার্ডিওলজিস্ট সাধারণত ম্যানেজ করে, এবং কিছু রেসপিরেটরি সিমটম রয়েছে যেটা আমরা সাধারণত আমরা জানি রেসপিরেটরি স্পেশালি বক্ষব্যাধি বিশেষজ্ঞরা ডিল করে, এবং কিছু বড় ধরনের পেশেন্টরা আমাদের কাছে আসে অ্যাবডোমিনাল সিমটম নিয়ে, যেটাকে আমরা পরে অ্যাসেস করে দেখে আমরা ডায়াগনোসিস করে দেখা যাচ্ছে যে সেগুলা ডিপ্রেশনের পেশেন্ট। এবং কিছু জেনিটাল ইউরিনারি সিমটম নিয়ে পেশেন্ট আসে, যেটা সাধারণত ইউরোলজিস্টের কাছে যাচ্ছে বা নেফ্রোলজিস্টের কাছে যাচ্ছে। কিছু নার্ভাস সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, হেডেক, ডিজিনেস, ভিজুয়াল ডিস্টারবেন্স, টিংলিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন, সেটা সাধারণত নিউরোলজিস্টরা প্রেজেন্ট করছে। ভালোভাবে অ্যাসেস করে দেখা যাচ্ছে তাদের ডিপ্রেশন রয়েছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে সাধারণত এই ধরনের প্রেজেন্টেশনটা কিন্তু আমরা খুব কমনলি পাই, কিন্তু আমরা যদি ডিপ্রেশনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সম্পর্কে আমাদের ধারণা থাকে কিন্তু আমরা তাদেরকে ডায়াগনোস করতে পারবো এবং চিকিৎসা করতে পারবো। দিস আর দি কমন প্রেজেন্টেশন, আমরা আগে বলার চেষ্টা করেছি। এবং আমরা জানি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যে কোনো ধরনের সাইকিয়াট্রিক ইলনেস ডায়াগনোস করার জন্য দুইটা ক্রাইটেরিয়া ফুল মানা হয়। ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5 অথবা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন ডিজিজ 10। আমরা সাধারণত আজকে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল DSM-5 ক্রাইটেরিয়াকে আমরা দেখার চেষ্টা করব। এখানে 5টা ক্রাইটেরিয়া রয়েছে। 5টা ক্রাইটেরিয়ার মধ্যে এ হচ্ছে মোর ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার মধ্যে 9টা ফিচার্স রয়েছে। বলা হচ্ছে এই 9টা ফিচার্স এর মধ্যে 2 সপ্তাহ ব্যাপী সময়ে 9টা পেজের মধ্যে 5 অথবা 5 এর অধিক থাকতে হবে, এবং 1 এবং 2 এর মধ্যে কিন্তু অবশ্যই একটা থাকতে হবে। তাহলে আমরা 9টাকে আমরা পরবর্তী পেজে দেখার চেষ্টা করব। তাহলে ক্রাইটেরিয়া এর মধ্যে 9টার মধ্যে 5 অথবা অধিক গত 2 সপ্তাহ ধরে থাকতে হবে, 2 সপ্তাহ ধরে বেশিরভাগ সময় বেশিরভাগ দিন থাকতে হবে, এবং এ এবং বি অর্থাৎ ডিপ্রেস মুড অথবা লস অফ ইন্টারেস্ট এই দুইটার মধ্যে একটা অবশ্যই থাকতে হবে। আমরা যদি এই স্লাইডটা দেখি দেখা যাচ্ছে যে এই 5টা বর্ণ দ্বারা কিন্তু আমরা সহজে সিম্পটমগুলিকে মনে রাখতে পারি। এসডি হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স। আমরা আগে আলোচনা করার চেষ্টা করেছি যে স্লিপের কি প্যাটার্ন ফলো করে। পি হচ্ছে মার্কলি রিডিউস প্লেজার অর ইন্টারেস্ট। সাধারণত আগে যে কাজ কাম করতো, আগে যে পেশার কাজ করতো, সে কাজগুলি সে এখন আর মজা পাবে না। এজিটেশন আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এবং আমরা জানি যে রিডিউস কনসেন্ট্রেশন, আমাদের অনেক সময় 12-13 বছরের বাচ্চারা অথবা 17-18 বছরের ছেলেরা অনেক সময় এসে বলে তার পড়াশোনা হঠাৎ করে 15 দিন থেকে বা 2 মাস থেকে 3 মাস থেকে তার কনসেন্ট্রেশনটা কিন্তু আগের মতো নাই, অল্পতে বিরক্ত লাগছে, অল্পতে রেগে যাচ্ছে, রাত্রিতে ঘুম হচ্ছে না। তার আমরা অ্যানালাইজ করে দেখা যাচ্ছে বেসিক্যালি সে চাইল্ডহুড ডিপ্রেশনে ভুগছে। অনেক সময় পেশেন্ট এসে বলে যে আমি অনেক সময় ক্লান্ত হয়ে পড়ছি, এনার্জি পাচ্ছি না। অনেক সময় পেশেন্ট বলে রিটার্ডেশন, অনেক কাজ কাম করে না, একা একা বসে থাকে, চুপচাপ থাকে, মানুষের সাথে মিশে না, কথা বলে আমরা দেখতে পাচ্ছি তার বেসিক্যালি ডিপ্রেশন রয়েছে। অনেক সময় অ্যাপেটাইট, অনেক সময় আমরা আগেই বলেছি অ্যাপেটাইট কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। গিল্টি ফিলিং, দ্যাট ইজ নেগেটিভ অটোমেটিক, এবং সুইসাইডাল থট। তাহলে এই যে 10টা, এখানে 10টা হয়েছে এই কারণে এখানে অ্যাজিটেশন এবং রিটার্ডেশনটা আগের ক্রাইটেরিয়া যে কোনো একটার মধ্যে বলা হয়েছে, কিন্তু আমি এখানে বোঝানোর জন্য আমি 10টা বলার চেষ্টা করেছি। এবং এগুলা হচ্ছে আমি আগেই বলেছি ক্রাইটেরিয়া বি, যে কোনো ধরনের মানসিক রোগে অবশ্যই ইম্পেয়ারমেন্ট ইন সোশ্যাল, অকুপেশনাল, আদার ইম্পর্টেন্ট এরিয়া অফ ফাংশনিং ইম্পেয়ারমেন্ট থাকতে হবে। আমরা একটু ক্লাসিফিকেশনটা দেখে নেওয়ার চেষ্টা করবো, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ ক্লাসিফিকেশনের সাথে ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে খুব একটা বেশি চেঞ্জ হয় না। এখানে দেখা যাচ্ছে যে আমরা 3টা ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। একটা বলছে বেস্ট আপন প্রিজম এটিওলজি। এখানে বলা হচ্ছে যদি এন্ড্রোজেনাস ডিপ্রেশনের কারণ যদি একজন পেশেন্টের শরীরের ভিতরে থাকে, দ্যাট ইজ এন্ড্রোজেনাস। দ্যাট ইজ রিঅ্যাক্টিভ, অনেক সময় কিছু সোশ্যাল ফ্যাক্টর, কিছু স্ট্রেস ফ্যাক্টরের কারণে যদি হয় সেটাকে রিঅ্যাক্টিভ ডিপ্রেশন বলা হয়। বেসড অন সিমটোমেটিক ফিচার্স, মেলানকলিক ডিপ্রেশন অথবা বায়োলজিক্যাল ডিপ্রেশন, আমরা বায়োলজিক্যাল ডিপ্রেশনের সিমটমগুলো দেখে এসেছি, সেগুলো যদি ডিপ্রেশনে থাকে সেটাকে বলা হয় হচ্ছে মেলানকলিক ডিপ্রেশন। আর নন মেলানকলিক কিছু এটিপিক্যাল ডিপ্রেশন, কিছু মাইনর ডিপ্রেশন রয়েছে, সেটা নন মেলানকলিক ডিপ্রেশন। এবং বেসড অন কোর অনেক বলা হয় ইউনিপোলার ডিপ্রেশন, শুধুমাত্র ডিপ্রেশন একটাই পোল থাকছে। বাইপোলার ডিপ্রেশন, অনেক সময় ডিপ্রেশনের সাথে ম্যানিয়াও থাকে,
এবং বিপ রিকারেন্ট ডিপ্রেশন, দেখা যাচ্ছে খুব অল্প পিরিয়ডের মধ্যে বারবার ডিপ্রেশন আসছে, সেটাকে বিপ রিকারেন্ট ডিপ্রেশন বলা হয়। আমরা আমরা জানি যে DSM-5 এর আগে DSM-4 ছিল, সেখানে কিছু ডিপ্রেশনে ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছিল, সেটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ডিপ্রেশনকে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং সিভিয়ার উইথ সাইকোসিস, অনেক সময় মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার, রিকারেন্ট ডিসথাইমিক ডিজঅর্ডার, অনেক সময় ডিপ্রেসিভ ডিজঅর্ডার এনওএস এবং রিকারেন্ট ডিপ ডিপ্রেশন। এটা হচ্ছে ICD-10 অনুযায়ী ক্লাসিফিকেশন, এটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। এপিডেমিক্স দেখা যাচ্ছে যে 12-month প্রিভ্যালেন্স অফ মেজর ডিপ্রেশন ইন দ্য কমিউনিটি 2 থেকে 5%, এবং আমরা জানি যে লাইফ টাইম রিস্কটা একেবারে কম নয়, প্রায় 10 থেকে 20%। মিন এজ হচ্ছে 27 ইয়ার্স, ডিপ্রেশনের মিন এজ হচ্ছে অফ অনসেট হচ্ছে 27 ইয়ার্স, এবং আমরা জানি সাধারণত ফিমেলরা বাই ডাবল ফোল্ড সাফার করে। এর অনেকগুলি কারণ রয়েছে, যে আমরা জানি যে সোশ্যাল স্ট্রেস ফ্যাক্টরটা ফিমেলদের বেশি, এবং আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে যেমন সাবস্টেন্স মিসইউজ সাধারণত ছেলেরা করে, এবং কিছু ডিপ্রেশনের রোগী কিন্তু সাবস্টেন্স ইউজ হিসেবে ডায়াগনোসিস হয়, এবং অ্যাংজাইটি ডিপ্রেশন কিন্তু অল্প স্বল্প হলে সাধারণত তারা কিন্তু এক্সপোজ হয় না, ডায়াগনোসিস হয় না। এ কারণে কিন্তু দেখা যাচ্ছে যে, এবং কিছু হরমোনাল ব্যাপারও রয়েছে, এ কারণে ফিমেলদের মধ্যে রেটটা অনেক বেশি, এবং সাধারণত যারা আনএমপ্লয়েড এবং ডিভোর্স পার্সনদের মধ্যে রেটটা অনেক বেশি, এবং এখানে হাই কোমরবিডিটি থাকে ডিপ্রেশনের সাথে, অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং সাবস্টেন্স মিসইউজ। বাংলাদেশে যে স্টাডিগুলি রয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে অ্যাডাল্ট পিপলদের মধ্যে 4.6 থেকে 4.8 ডিপ্রেশনের কেস, এবং 7 থেকে 17% ক্ষেত্রে কিন্তু 1% পিপল সাফারিং ফ্রম ডিপ্রেশন। এবং ইউরোপের কিছু স্টাডিতে দেখা যাচ্ছে যে ইউরোপীয় সোসাইটিতে দেখা যাচ্ছে 16% অফ টোটাল পপুলেশন হ্যাড সাফার ফ্রম ডিপ্রেশন ইন দেয়ার লাইফ টাইম, এবং আমেরিকাতে সেটা হচ্ছে 17%। ডিপ্রেসিভ ইজ এ ভেরি প্রিভেলেন্ট ডিসঅর্ডার, কারণ আমরা আগেই বলেছি 350 মিলিয়ন পিপল সাফার ফ্রম ডিপ্রেশন। প্রিভেলেন্স অফ ডিপ্রেশন ইজ রাইজিং। আমরা পরের স্লাইডটা দেখলে বুঝবো যে আমাদের যে এভরিডে লাইফে আমরা কি অনেক ইকোনমিক প্রেশার, আদার্স প্রেশার, স্পাউস প্রেশার, এক্সেসিভ রেসপন্ডেন্ট, চাকরিতে বসের প্রেশার, পলিউশন, টাইম প্রেশার এবং লেক অফ সাপোর্ট, অনেকগুলি আমাদের লাইফে যে ফ্যাক্টরগুলি রয়েছে, এই ফ্যাক্টরগুলি রয়েছে, এবং আমরা সারা বিশ্বব্যাপী যে ডিজিটাল এবং গ্লোবালাইজেশন, এবং আমরা জানি টেকনো প্রেশার, নানান যে ম্যাসিভ যে ইনফরমেশন, এবং সারা বিশ্বে যে যুদ্ধ, সকল কিছু মিলে আমাদের কি হচ্ছে, স্ট্রেসটা আমাদের বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের লাইফের যে স্ট্রেস, পাশাপাশি প্রকৃতির চাপ, নানান দিকে আমাদের প্রেশার বাড়ছে, প্রেশার বাড়ার কারণেই দেখা যাচ্ছে যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনও অনেক বেড়ে যাচ্ছে। নাও আমরা একটু ছোট করে দেখার চেষ্টা করব যে এটিওলজি অফ ডিপ্রেসিভ ডিসঅর্ডার। বেসিক্যালি যে কোনো ধরনের মানসিক রোগের ফাউন্ডেশন হচ্ছে দুইটা জিনিস। একটা, যদি বিল্ডিং এর ফাউন্ডেশন অনেক কিছু আছে, সেই মানসিক রোগেরও ফাউন্ডেশন দুইটা জিনিস, একটা হচ্ছে বলা হয়েছে জেনেটিক লোডিং এন্ড পার্সোনালিটি। এই দুইটাই যদি কারো ডিস্টার্ব থাকে, তাহলে তার প্রাত্যহিক চলার পথে তার যদি মানসিক চাপ বেশি বেশি থাকে, তাহলে সাধারণত তাদের যে কোনো ধরনের ডিজিজের এক্সপোজ হয়ে যায়। ঠিক অনুরূপভাবে এখানে আমরা দেখার চেষ্টা করব। আমরা জানি জেনেটিক, এবং জেনেটিক দেখতে হলে আমাদেরকে অনেকগুলি স্টাডি দেখতে হয়, ফ্যামিলি স্টাডি বা অ্যাডাপ্টেশন স্টাডি। আমরা শুধু ফ্যামিলি স্টাডি এখানে দেখার চেষ্টা করব। ফ্যামিলি স্টাডিতে দেখা যাচ্ছে যে বাইপোলার প্রবণ যাদের রয়েছে, তাদের মধ্যে রিলেটিভদের মধ্যে সাধারণত 3টা ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, ইউনিপোলার ডিপ্রেশন, সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার এবং বাইপোলার ডিসঅর্ডার। আর যাদের মধ্যে ইউনিপোলার প্রবণ রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের রিলেটিভদের মধ্যে ইউনিপোলার ডিপ্রেশন হওয়ার চান্স বেশি। এবং কিছু স্টাডিতে দেখা যাচ্ছে যে ওয়ান প্যারেন্ট যদি মুড ডিসঅর্ডার থাকে, লাইফ টাইম রিস্ক অফ চিলড্রেনের ক্ষেত্রে 10 থেকে 25%, আর বোথ প্যারেন্টের যদি মুড ডিসঅর্ডার থাকে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে লাইফ টাইম রিস্ক হচ্ছে 20 থেকে 50%। সুতরাং আমরা এই দুটা থেকে কিন্তু বলতেই পারি যে ডিপ্রেশনের সাথে জেনেটিক লোডিং এর একটা বড় ধরনের রিলেশনশিপ রয়েছে। এবার পার্সোনালিটিতে
ক্রেপলিন নামের এক ভদ্রলোক উনি বললেন 1921-এ যে যাদের সাইক্লোথাইমিক পার্সোনালিটি তাদের মধ্যে দেখা যাচ্ছে ম্যানিক ডিপ্রেসিভ ডিজঅর্ডার হওয়ার সম্ভাবনা বেশি। এবং নিউরোটিসিজম নামের একটা পার্সোনালিটি রয়েছে, সেটা আইসেন পার্সোনালিটি কোশ্চেনিয়ার দ্বারা আইডেন্টিফাই করতে হয়। এই পার্সোনালিটি যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার হওয়ার সম্ভাবনা বেশি। এবং টুইন স্টাডিতে দেখা যাচ্ছে যে নিউরোটিসিজম এবং মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডারের কমন জিন শেয়ার করে। সুতরাং আমরা এই স্লাইড থেকে সহজেই বলতে পারি যে যাদের পার্সোনালিটিতে প্রবলেম থাকে তাদের কিন্তু পার্সোনালিটি প্যাটার্নের সাথেও ডিপ্রেশনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এবং কিছু আর্লি ডেভেলপমেন্টাল ব্যাপার রয়েছে যে বলা কিছু স্টাডিতে বলে প্যারেন্টাল যে ডিপ্রাইভেশন, যদি আর্লি চাইল্ডহুডে যদি বাবা মার ডিভোর্স হয় বা সেপারেশন হয়, তাহলে তাদের যে কেয়ারিং এ যে প্রবলেম বা তাদের যে ডিস্টার্ব প্রবলেম দেখা যাচ্ছে সেই বাচ্চাটাই কিন্তু অনেক সময় তার অ্যাডাল্ট লাইফে মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার হতে পারে। এবং যে ফ্যামিলিতে প্যারেন্ট চাইল্ডহুড রিলেশনশিপটার গ্রসলি ডিসরাপশন রয়েছে এবং ফিজিক্যাল এবং সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রি রয়েছে, সেই বাচ্চাদের মধ্যেও বড় হয়ে মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার বা ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং একটি বড় স্পেশাল ফিচার্স, যে কিছু কিছু বাবা মা থাকে একটু অবসেসিভ, অনেক বেশি টেক কেয়ার করতে চায় বাচ্চাকে স্বাভাবিকের থেকে, যেটা না করলেও নয়, এই ধরনের টেক কেয়ার প্যারেন্টিং করতে চায়, সেই বাচ্চাদের মধ্যেও ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি। এবং যারা দেখা যাচ্ছে যে সমস্ত মায়েরা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছে, সে সমস্ত বাচ্চাদেরও দেখা যাচ্ছে ভবিষ্যতে বড় হয়ে ডিপ্রেশনে সম্ভাবনা বেশি। তার মানে দেখা যাচ্ছে আর্লি ডেভেলপমেন্ট এই সমস্ত প্রবলেমের কারণে ডিপ্রেশনের সম্ভাবনা রয়েছে। কিছু প্রিসিপিটেন্ট ফ্যাক্টর রয়েছে, আমরা জানি লস ইভেন্ট দ্যাট ইজ যদি খুব ক্লোজ রিলেটিভ মারা যায়, তাদেরও কিন্তু আমরা জানি, আমরা বড় ধরনের একটা কেস পাই আমাদের প্রাইভেট প্র্যাকটিসে, দেখা যাচ্ছে খুব ক্লোজ কেউ মারা যাওয়ার কারণে দেখা যাচ্ছে 1 মাস 15 দিন পরে আমাদের কাছে ডিপ্রেশন নিয়ে আসে, এটা আমরা অনেক বেশি ধরনের পাই। এবং একটা রিসার্চ দেখা যাচ্ছে যে ডিপ্রেশনের আসার আগের মাসে সেই ব্যক্তির মধ্যে যে স্ট্রেস বা লাইফ ইভেন্টের কিন্তু 6-fold স্ট্রেস বেড়ে যায়। noted that a 6-fold excess of adverse life event before the onset of depression. এবং আমরা জানি যে মেডিকেল ইলনেস, অনেক মেডিকেল ইলনেস, হেপাটাইটিস, বিভিন্ন ক্যান্সার এবং ক্রনিক ডিজিজ গুলাতে ডায়াবেটিসের সাথে ডিপ্রেশনের একটি ক্লোজ রিলেশনশিপ রয়েছে। নিউরোবায়োলজিক্যাল, আমরা জানি যে অ্যাবনরমালিটি ইন মনো অ্যামিনো নিউরোট্রান্সমিটার আমরা প্রথম দিকে বলার চেষ্টা করেছি, অ্যাট ওয়ান অ্যান্ড মোর সাইট ইন দ্য ব্রেন, বিশেষ করে সেরোটোনিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, এই ধরনের নিউরোট্রান্সমিটারের প্রবলেম থাকে। এটা আমরা দ্বারা দেখার চেষ্টা করব যে আসলে লিডিং কজ এবং ডিসএবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড ইন এয়ার সাপ্লাই ইন ডিসএবিলিটি। দেখা যাচ্ছে যে অনেকগুলো ডিজিজের কথা এখানে বলা হয়েছে, কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 10.07% কিন্তু ডিসএবিলিটির কজ হিসেবে দেখাচ্ছে। আর বাকি রয়েছে অ্যালকোহল ইউজ 3.3%, সিজোফ্রেনিয়া আমরা জানি 2.6%, কিছু আয়রন অ্যানিমিয়া বা আদার্স হিস্ট্রি রয়েছে, কিন্তু ডিপ্রেশন কিন্তু অনেক বড় ধরনের সংখ্যা। এবং ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট তারা বলতে চাচ্ছে যে 2000 সালে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দ্য 4th গ্রেটেস্ট হেলথ প্রবলেম ছিল, কিন্তু 2030 সালে সেটা 2nd গ্রেটেস্ট হেলথ প্রবলেম হবে, ওয়ার্ল্ড ব্যাংক বলতে চাচ্ছে। আমরা এখানে দেখার চেষ্টা করব ডিপ্রেশন কিন্তু একটা বড় কস্ট এক্সপেন্সিভ ডিজিজ, এটা অনেক এক্সপেন্সিভ ডিজিজ। কিভাবে সেটা আমরা জানি যে এই ডিজিজগুলো রিকারেন্স করে, এটা ট্রিটমেন্টের দরকার হয়, বারবার হসপিটালাইজেশন দরকার হয়, এবং ইনডাইরেক্টলি এটা ডিসএবিলিটি ইন ওয়ার্ক, কাজ করতে পারে না, পুয়ার সোশ্যাল ফাংশন থাকে, অ্যাসোসিয়েটেড বিভিন্ন বিহেভিয়ারাল প্রবলেম হয়, অনেক সময় এরা অ্যালকোহল খায় বা ইলিসিট সাবস্টেন্স খায় এবং সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার করে, এভাবেই কিন্তু এটা কস্ট বেড়ে যাচ্ছে। আমরা জানি যে ডিপ্রেশন ইজ অ্যান আন্ডার রিকগনাইজড ডিসঅর্ডার। আমরা আগে বলার চেষ্টা করেছি যে ডায়াগনোসিস যা হয় তার মাত্র 25% চিকিৎসা হয়। এটার আন্ডার রিকগনাইজ থাকার অনেকগুলি কারণ রয়েছে। সোশ্যাল স্টিগমা আমরা আগেই বলেছি, সেটাকে আমরা একটা ফ্যামিলিতে মানসিক রোগ থাকবে বা ডিপ্রেশন থাকবে সেটাকে খুব ভালোভাবে নেবে না, আমরা ভালোভাবে নেই না, ডাক্তারের কাছে নিতে চাই না। এবং মাস্ক ডিপ্রেশন আমরা দেখার চেষ্টা করেছি যে ডিপ্রেশনের সাথে সাধারণত অনেক বেশিরভাগই প্রেজেন্টেশনটা হয় হচ্ছে সোমাটাইজেশন। সোমাটাইজেশন হলে সেটা সাধারণত ডিপ্রেশন হিসেবে ডায়াগনোসিস হয় না। অনেক সময় কোমরবিড মেডিকেল ইলনেস থাকলে মেডিকেল ইলনেসটা ডায়াগনোসিস হয়, এবং টাইম কনস্ট্যান্ট ব্যাপার আছে, এবং ইনএডুকেট মেডিকেল এডুকেশনটাও রয়েছে। আমরা জানি আমাদের যে কারিকুলামে
আমাদের যে যতটুকু সাইকিয়াট্রিক ক্লাস হয়, এই সাইকিয়াট্রিক ক্লাসটা সাফিসিয়েন্ট না এই ডিজিজ গুলা আমাদেরকে ভালোভাবে অনুধাবন করার ক্ষেত্রে। এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে আমরা অনেক সময় ডিপ্রেশনটাকে ডায়াগনোজ করতে পারছি না। এবং রিজন ফর আন্ডার রিকগনাইজেশন অফ ডিপ্রেশন প্রোভাইডারের ক্ষেত্রে আমরা দেখেছি ইনএডুকেট ট্রেনিং, আমাদের ইনএডুকেট ট্রেনিং নাই সাইকিয়াট্রিতে, এবং আমরা এখনো এটাকে রিয়েল ডিসঅর্ডার মনে করি না। এ কারণে যে কারণে এটার সাথে অর্গানো জিনিস নাই, ব্রেনের বিভিন্ন আমাদের ইনভলভমেন্ট নাই মনে করে আমরা মনে করছি না, এবং আমাদের এটাকে ইভালুয়েট করার জন্য আমাদের যথেষ্ট সময় নাই। আমরা জানি যে অনেক সময় প্রপারলি এটাকে রিফারও হচ্ছে না, সুতরাং ডায়াগনোজ হচ্ছে না। পেশেন্টদের পক্ষ থেকে আমরা আগেই বলেছি যে সোশ্যাল স্টিগমার একটা ব্যাপার রয়েছে, আমাদের ইগনোরেন্স এবং ইফেক্ট অফ সিমটম, এবং আমরা জানি আমাদের কমপ্লেন্স কম এবং আমাদের ইন্স্যুরেন্স কাভারেন্স কম, এবং আগেই বলার চেষ্টা করেছি আমাদের এই সাবকন্টিনেন্টে এটার প্রেজেন্টেশন হয় সোমাটিক প্রেজেন্টেশন। এই সমস্ত কারণে তাহলে ডিপ্রেশনটা অনেক সময় রিকগনাইজ হচ্ছে না। নাও হোয়াট আর দ্য ডায়াগনস্টিক অ্যাপ্রোচ? আমরা এট ফার্স্ট কোমরবিডি কিনলে আমাদের যদি এই ধরনের একটা পেশেন্ট আসে মনে হয় ডিপ্রেশন, তাহলে তার কোমরবিড কি কি ইলনেস রয়েছে, তার প্রেশার আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার কার্ডিয়াক কোনো প্রবলেম রয়েছে কিনা, থাইরয়েডের কোনো ফাংশন রয়েছে কিনা, অ্যানিমিয়া রয়েছে কিনা, আমাদের সেগুলো অ্যাসেস করতে হবে এবং ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। কারণ আমরা দেখেছি যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে যদি ডিপ্রেশন থাকে তাহলে তাদের মধ্যে সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমাদের প্রগনোস্টিক একটা বড় ফ্যাক্টর, আমাদের ফ্যামিলি হিস্ট্রিটা আইডেন্টিফাই করতে হবে। তার পার্সোনাল হিস্ট্রিটা আমাদেরকে দেখতে হবে, রিলেশনশিপটা কেমন, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এবং সাবস্টেন্সের হিস্ট্রি আছে কিনা, তার সেক্সুয়াল ডিসফাংশনের ব্যাপার রয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। প্রিমরবিড পার্সোনালিটি আমাদেরকে অ্যাসেস করে দেখতে হবে, এবং পাস্ট মেডিকেল সাইকিয়াট্রিক ইলনেস রয়েছে কিনা, তার আগে কোনো ডিপ্রেশনের এপিসোড রয়েছে কিনা, হাইপোম্যানিয়ার এপিসোড রয়েছে কিনা, সরি, এবং কোনো ম্যানিয়া রয়েছে কিনা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেন ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, ফিজিক্যাল এবং মেন্টাল স্টেট আমাদেরকে দেখতে হবে। দেন ইনভেস্টিগেশন যদি আমাদের দরকার হয়, আমরা থাইরয়েড ফাংশন করতে পারি, আমরা আমরা প্রেশার, ব্লাড সুগার দেখতে পারি, সিটি স্ক্যান এমআরআই পর্যন্ত আমরা করতে পারি। এমন দেখার পরে আমরা আইসিডি 10 অথবা DSM-5 অনুযায়ী আমরা ডায়াগনস্টিক করব, এবং অনেক সময় সাইকোলজিক্যাল টুল আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এটা মাইল্ড, মডারেট না সিভিয়ার দেখার জন্য সেটা আমাদেরকে অ্যাপ্লাই করা লাগতে পারে। নাও আমরা আগেই বলেছি যে ইট ইজ ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন, যে আমরা দেখার চেষ্টা করব যে আমরা প্রথমে দিকে বলার চেষ্টা করেছি এটা নরমাল রেসপন্স, নরমাল ডিপ্রেশন নাকি ডিসঅর্ডার, তাহলে আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যদি মনে হয় এটা ডিসঅর্ডার, এটার সেন্ট্রাল ফিচার রয়েছে, এটা 2 সপ্তাহ ফাংশনাল ইম্পেয়ারমেন্ট রয়েছে, তাহলে আমরা দেখার চেষ্টা করব এটা কি ফিজিক্যাল মানে সেকেন্ডারি কোনো কারণে হলো নাকি সাইকিয়াট্রিক কারণে হলো, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। নাও আমাদের ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে গেলে আমাদের কিছু ট্রিটমেন্ট গোল নির্ধারণ করতে হবে। পেশেন্ট সেফটি মাস্ট বি গ্যারান্টেড, আমাদের পেশেন্ট সেফটির কথা চিন্তা করতে হবে, এবং আমরা আগেই বলেছি কমপ্লিট ডায়াগনস্টিক ইভালুয়েশন মাস্ট বি ক্যারিড আউট। থার্ড, এ ট্রিটমেন্ট প্ল্যান ফর বোথ রিলিভ অফ ইমিডিয়েট সিমটম এন্ড পেশেন্ট প্রসপেক্টিভ ওয়েলবিং মাস্ট বি ইনিশিয়েটেড। পেশেন্টের ইমিডিয়েট সিমটম রিলিভ করার চেষ্টা করতে হবে এবং তার ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। রিডাকশন অফ নাম্বার অফ সিভিয়ারিটি অফ স্ট্রেসর ইন পেশেন্ট লাইফ, তার লাইফে যদি কোনো স্ট্রেস ফ্যাক্টর থাকে সেই স্ট্রেস ফ্যাক্টর গুলি কিভাবে রিডাকশন করা যায় সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে। অ্যাসেসমেন্ট টু ডিসাইড দি ডায়াগনোসিস ইজ ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আমাদেরকে প্রথম নির্ধারণ করতে হবে এটা কি ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিনা। টু জাজ সিভিয়ারিটি অফ ডিসঅর্ডার ইনক্লুডিং রিস্ক অফ সুইসাইড, এটা ডিপ্রেশন সিভিয়ারিটি কেমন সেটা আমাদের দেখতে হবে, এবং সুইসাইডাল রিস্ক আছে কিনা, সুইসাইডাল প্ল্যান আছে কিনা, সুইসাইড অ্যাটেম্প আছে কিনা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যদি থাকে আমাদের কিন্তু সে সুইসাইড রিলেটেড কিন্তু আমাদের প্ল্যান অফ ম্যানেজমেন্ট আবার আইডেন্টিফাই করতে হবে। টু আইডেন্টিফাই দি কজ এন্ড সাইকোসোশ্যাল প্রবলেম, পেশেন্টের যদি সাইকোসোশ্যাল কোনো প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। টু অ্যাসেস পেশেন্ট সোশ্যাল রিসোর্স, পেশেন্টের সোশ্যাল রিসোর্স কি কি রয়েছে, তার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন, তার জব করে কিনা, তার ফ্যামিলি সাপোর্ট আছে কিনা, সোশ্যাল সাপোর্ট আছে কিনা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং এটা প্ল্যান অফ ট্রিটমেন্টে কিন্তু এই বিষয়গুলি লাগবে। এবং এই তার এই ডিজিজ প্রসেসটা তার নিজের উপরে, তার ফ্যামিলির উপরে, তার বাচ্চার উপরে, সোসাইটির উপরে প্রভাব ফেলছে কিনা, চাকরির উপরে প্রভাব ফেলছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। নাও হসপিটালাইজেশন লাগতে পারে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, যদি সিভিয়ার ডিসঅর্ডার হয়, যদি ফুড এবং ড্রাগ রিফিউজাল হয় তাদেরকে আমাদের ভর্তি লাগতে পারে। যদি সুইসাইডাল থট থাকে, হোমিসাইডাল রিস্ক থাকে সেক্ষেত্রে আমাদের ভর্তি করা লাগতে পারে।
এবং রিডিউস অ্যাবিলিটি টু গেট ফুড, সাপোর্ট এবং শেল্টার। এবং আমরা জানি আমরা যে কোনো ধরনের সাইকিয়াট্রিক চিকিৎসা সাধারণত আমরা 4টা ভাবে নিই: বায়োলজিক্যাল, বায়োসাইকোসোশ্যাল অ্যাপ্রোচ, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন। বায়োলজিক্যাল বলতে আমরা বুঝি যেটা ফিজিক্যাল ট্রিটমেন্ট। আমরা জানি আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট, যেটা হচ্ছে ডিপ্রেশন, আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করব। এখানে সিলেক্ট করব অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, পেশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে, পেশেন্টের বয়স কত, তার তার সেক্স কি, তার রিপ্রোডাক্টিভ এজ কিনা, তার কিডনি ফাংশনে প্রবলেম আছে কিনা, লিভার ডিজিজের প্রবলেম আছে কিনা, তার ঘুম হচ্ছে কিনা, অনেক কিছু চিন্তা করে আমাদেরকে আইডেন্টিফাই করে। আমরা জানি টিসিএ, এসএসআরআই, মির্টাজাপিন, আমাদের অনেকগুলি অ্যান্টিডিপ্রেসেন্ট রয়েছে এবং আমরা জানি খুব কমনলি এসএসআরআর মধ্যে রয়েছে স্যাটালিন, সিটালোপাম, অ্যাসিটালোপাম, ফ্লুক্সামিন, ফ্লুক্সেটিন, প্যারোক্সিটিন, এই এসএসআরআই গুলি রয়েছে। এবং অনেক সময় আমাদের অ্যান্টিসাইকোটিক লাগতে পারে, আমরা আগেই বলেছি যদি তার ডিপ্রেশনের সাইকোটিক ফিচার থাকে, এসব ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টিডিপ্রেশন এসএসআরআই এর সাথে এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ইউজ করে থাকি। অনেক সময় আমাদের মুড স্টেবিলাইজার লাগতে পারে, কারণ রিকারেন্ট অ্যাটাকের যদি থাকে আমরা সোডিয়াম ভ্যালপারেট, কার্বামাজেপিন বা লিথিয়াম ইউজ করতে পারি। এবং এনজিওলাইটিক আমরা ইউজ করতে পারি, ব্রোমাজেপান, ক্লোনাজেপাম, আমরা খুব স্বল্প সময়ের জন্য। এতে অ্যান্টিডিপ্রেশনের এফিকেসিটা অনেক বেড়ে যাবে। নাও আমরা যদি জানি যে ডিপ্রেশনটা খুব সিভিয়ার ডিপ্রেশন হয়, তাহলে আমরা ভেন্ডাফ্লেক্সিন বা টিসিএ, অ্যামিটাপ্টিলিন বা নরটিপটালিন ইউজ করতে পারি। এবং ডিপ্রেশনটা যদি মডারেট ডিপ্রেশন হয়, তাহলে আমরা সাধারণত সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর আমরা ইউজ করতে পারি। এবং যদি হসপিটালাইজ পেশেন্ট হয়, সেক্ষেত্রে আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যামিটিপ্টালিন ইউজ করতে পারি। এবং আমরা জানি যে ডিপ্রেশনের সাথে অবসেশনের খুব ক্লোজ রিলেশনশিপ রয়েছে। যদি মেজর ডিপ্রেশনের সাথে যদি অবসেশন থাকে, তাহলে আমরা সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর সাধারণত এখানে টিসিএ থেকে মোর ভালো কাজ করবে। এবং কিন্তু টিসিএ এর মধ্যে ক্লোমিপ্রামিনটা আবার ওসিডিতে ভালো কাজ করে। এবং এসএসআরআর মধ্যে অ্যাসিটালোপাম এবং সাটালিনটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ। এবং আমরা জানি যে এসএসআরআর কিন্তু লেস ড্রপ আউট করে, কারণ এটার সাইড ইফেক্টটা কম সাধারণত টিসিএ এর থেকে। এবং আমরা জানি আমরা ইসিটি, আমরা জানি ইলেকট্রোকনভালসিভ থেরাপি আমরা দিতে পারি সাধারণত। এটা ইন্ডিকেশন রয়েছে ডিপ্রেশনে। আমরা জানি যদি সুইসাইডাল থট থাকে, পেশেন্টের সুইসাইডাল থট ও অ্যাটেম্প থাকে, ফুড এবং ড্রাগ রিফিউজাল যদি হয়, এবং যদি ওষুধের রেসপন্স না করে, সাইকোটিক ডিপ্রেশন যদি থাকে, এবং রেজিস্ট্যান্ট ডিপ্রেশন, এই 5টা ক্ষেত্রে ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা ইসিটি ব্যবহার করতে পারি। নাও সাইকোলজিক্যাল আমরা আগেই বলেছি যে সাপোর্টিভ সাইকোথেরাপি লাগতে পারে, রিঅ্যাসুরেন্স, এক্সপ্লেনেশন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তার যে ডিস্টর্টেড থিঙ্কিং, এই ডিস্টর্টেড থিঙ্কিং নিয়ে আমরা তার কগনিটিভ থেরাপি দিতে পারি। ইন্টারপার্সোনাল থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপি আমরা দিতে পারি। and to help to resolve the combat psychosocial problem if any, and to treat any associated physical illness. তার যদি ফিজিক্যাল ইলনেস থাকে, প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, হাইপারথাইরয়েডিজম থাকে, পাশাপাশি সেটারও চিকিৎসা আমাদেরকে দিতে হবে। অনেক সময় অগমেন্টেশন লাগে। অগমেন্টেশন যদি লাগে, আমাদেরকে অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে লিথিয়াম অথবা কার্বামাজেপিন দিতে পারি। অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে আমরা ইসিডি দিতে পারি। আমরা জানি ডিউরেশন অফ কতদিন আমরা ওষুধ দেবো, এটা আমাদের কমন প্রশ্ন। আমাদের প্রেসক্রাইবও করতে হবে যদি ডিপ্রেশন হয় অ্যাটলিস্ট 6 to 9 মান্থ আফটার রিকভারি। অনেকে বলে যে 6 মান্থ প্লাস প্রিভিয়াস এপিসোড, আগের একটা এপিসোড ছিল সেটা 6 মাস ছিল, তাহলে 6 মাস প্লাস 6 মাস 1 বছর। কিন্তু রিকারেন্ট কেসের ক্ষেত্রে আমাদের অনেক সময় মুড স্টেবিলাইজারটা কি করে টু বি কন্টিনিউ ফর সেভারাল ইয়ার্স। নাও নাইস, হোয়াট আর দ্য নাইস গাইডলাইন ফর ডিপ্রেশন, সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে শর্ট লাইভ মাইল্ড ডিপ্রেশন, খুব অল্প সময়ের জন্য যদি ডিপ্রেশনটা মাইল্ড ডিপ্রেশন থাকে, বলা হয়েছে নো ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্টের দরকার নাই, এখানে অ্যাক্টিভ মনিটরিং লাগবে। তাহলে শর্ট লাইভ মাইল্ড ডিপ্রেশনে বলা হচ্ছে কোনো ট্রিটমেন্টের দরকার নাই, শুধু অ্যাক্টিভ মনিটরিং লাগবে। কিন্তু নাম্বার 2 অপশন হচ্ছে মাইল্ড ডিপ্রেশন, এক্ষেত্রে বলা হচ্ছে নো ট্রিটমেন্ট। নাম্বার 3 পারসিস্টেন্ট মাইল্ড ডিপ্রেশন, সেই মাইল্ড ডিপ্রেশনটাই যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাহলে আমাদের কিছু অপশন ফলো করতে হবে। গাইডেড সেলফ হেল্প প্রোগ্রাম বেসড অন সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপির বেস করে আমাদেরকে কিছু
সেলফ গাইডেড প্রোগ্রাম করে দিতে হবে, সেটা পেশেন্ট ফলো করবে। নাম্বার 2, গ্রুপ কগনিটিভ থেরাপি আমরা তারপর ফলো করতে পারি, কিছু এক্সারসাইজ প্রোগ্রাম দেওয়া যেতে পারে এবং স্লিপ হাইজিন মেনটেন করবে। তাহলে প্রথম 3টা স্টেজে কিন্তু কোনো চিকিৎসার কথা, ওষুধের কথা বলা হলো না। and persistent mild depression not responding to above measures, তাহলে মাইল্ড ডিপ্রেশন রয়েছে কিন্তু উপরের মেজার্স গুলি সেটা যদি ফলো না করে, তাহলে আমরা দুটো অপশনে যাব, হয় নাম্বার 1 সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর অথবা হায়ার ইন্টেন্সিটি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, ইন্টারপার্সোনাল থেরাপি, কাপল থেরাপি সবগুলোর উপর বেস করে তৈরি করা হবে, যেটাকে বলা হয় হায়ার ইন্টেন্সিটি সাইকোলজিক্যাল থেরাপি অথবা এসএসআরআই, দুটোর যে কোনো একটাই আমরা ইউজ করতে পারি। এবং মডারেট টু সিভিয়ার ডিপ্রেশন যদি থাকে তাহলে আমরা ইউজ করতে পারি কম্বিনেশন অফ অ্যান্টিডিপ্রেসেন। মডারেট টু সিভিয়ার ডিপ্রেশন থাকলে আমরা ইউজ করব অ্যান্টিডিপ্রেসেন এন্ড হাই ইন্টেন্সিটি সাইকোলজিক্যাল ইন্টারভেনশন। তাহলে আমরা দুটো একসাথে দিতে হবে। ডিউরেশনটা হচ্ছে কি, ডিউরেশনটা হচ্ছে অ্যাটলিস্ট 6 মান্থ। নাইস গাইডলাইনে বলা হচ্ছে অ্যাটলিস্ট 6 মান্থের আমাদের চিকিৎসা দিতে হবে, কিন্তু যদি রিল্যাপসের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে মোর দ্যান 2 ইয়ার্স। নাও রেজিস্ট্যান্ট ডিপ্রেশন এই শব্দটা আমরা বারবার বলার চেষ্টা করেছি, একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি দুইটা আলাদা ধরনের ড্রাগ, অ্যাজ ফর এক্সাম্পল একটা সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর এবং একটা টিসিএ, দুইটা ড্রাগস নিয়ে আমরা ট্রাই করলাম, অ্যাডিকুয়েট ডোজটা কিন্তু অ্যাডিকুয়েট ডোজ হইতে হবে এবং অ্যাডিকুয়েট ডিউরেশন, দ্যাট মিন্স অ্যাটলিস্ট 6 উইক। তাহলে দুইটা আলাদা গ্রুপের ড্রাগস, অ্যাডিকুয়েট ডোজ, অ্যাডিকুয়েট ডিউরেশন। এবং পেশেন্টের কিন্তু কমপ্লেন্স থাকতে হবে, ওষুধ খেতে হবে এবং সেই সময় তার গ্রেডেড অ্যাক্টিভিটি থাকবে, তার গ্রাজুয়াল লাইফ অ্যাক্টিভিটি থাকবে, সাথে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট থাকবে। এতগুলি পদ্ধতি ফলো করার পরেও দেখা গেল ইফ ফেইলিওর, দ্যাট ইজ কল রেজিস্ট্যান্ট ডিপ্রেশন। Treatment option for resistant depression is number 1, increase antidepressant to maximum tolerable dose. আমাদের রেজিস্ট্যান্ট ডায়াগনোস হলো আমরা ওই অ্যাজ ফর এক্সাম্পল আমরা তো টিসিএ তে ছিলাম, অ্যামিটিপটালিনে ছিলাম, তাহলে অ্যামিটিপটালিন যে টলারেবল ম্যাক্সিমাম ডোজ, সেই ডোজে আস্তে আস্তে আমরা যাওয়ার চেষ্টা করব এবং ট্রাই অ্যান অ্যান্টিডিপ্রেসেন্ট কম্বিনেশন। আমরা সেকেন্ড অপশন হিসেবে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট কম্বিনেশনে দেব। এক্ষেত্রে আমরা সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর অথবা ভ্যানলাফ্লেক্সিনের সাথে মিটাজেপিন দেব। থার্ড অপশন হচ্ছে লিথিয়াম, আমরা যে অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে ছিল সেটার সাথে আমরা লিথিয়াম অ্যাড করব। অ্যাজ ফর এক্সাম্পল আগে থেকে হয়তো ভ্যানলাফ্লেক্সিন ছিল, সেখানে কিন্তু আমরা সাথে লিথিয়াম অ্যাড করতে পারবো আমরা। চতুর্থ অপশন হচ্ছে আমরা আগে থেকে যে এসএসআরআই বা ভ্যানলাফ্লেক্সিন চাচ্ছি সেটার সাথে আমরা এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, আমরা কুইটাপিন, ওলানজেপিন, অ্যারিপ্রিপাজল, যে কোনো একটা এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক আমরা অ্যাড করতে পারবো। ফিফথ অপশন অ্যাড ট্রাইআয়োডোথাইরোনিন টু টিসিএ। সিক্স অপশন মাও ইনহিবিটর আমরা ইউজ করতে পারি এবং 7 অপশন আমরা ইসিটি ইউজ করতে পারি। নাও প্রগনোসিস, আমরা জানি কিছু এটা ডিপ্রেশনের কিছু গুড প্রগনোস্টিক ফিচার রয়েছে। যদি হঠাৎ করে হয়, অ্যাকুট অর অ্যাব্রাপ্ট অনসেট হয়, যেটা হচ্ছে টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার্স, একেবারে ডায়াগনস্টিক ক্লিনিক্যাল ফিচার টিপিক্যাল। সিভিয়ার যদি ডিপ্রেশন থাকে এবং প্রিমরবিড পার্সোনালিটি যদি তাদের ভালো থাকে এবং ট্রিটমেন্টে যদি ভালো গুড রেসপন্স করে, দ্যাট ইজ আর গুড প্রগনোস্টিক ফ্যাক্টর। পুয়ার প্রগনোস্টিক ফিচার যদি কোএক্সিস্টেন্ট কিছু ফিজিক্যাল অ্যালকোহল থাকে, যদি অ্যালকোহলিজমের হিস্ট্রি থাকে, সাবস্টেন্সের হিস্ট্রি থাকে, যদি ডাবল ডিপ্রেশন হয়, কিছু ক্যাটাস্ট্রফিক স্ট্রেস আর ক্রনিক অনগোয়িং স্ট্রেস থাকে এবং আনফেভারেবল আর্লি এনভায়রনমেন্ট থাকে এবং মার্ক সোমাটিক আর মুড ইনকনগ্রেন্ট সিম্পটম থাকে, দ্যাট ইজ আর পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর। কনক্লুশন হচ্ছে ডিপ্রেশন নাকি ডিপ্রেসিভ ডিজঅর্ডার সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এটা কি ডিপ্রেশন নাকি ডিপ্রেসিভ ডিজঅর্ডার। এবং কোর ডিপ্রেসিভ সিম্পটম আমরা আগেই বলেছি 5টা কোর ডিপ্রেসিভ সিম্পটম রাখে, সেটা আমাদের ওরিয়েন্টেশন থাকতে হবে এবং হিস্ট্রি টেকিং এর আমাদের স্কিল ডেভেলপ করতে হবে এবং এই ধরনের ক্ষেত্রে আমরা কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করব এবং ইনভেস্টিগেশন করব সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিছু মেসেজ নিয়ে আজকে প্রেজেন্টেশন থেকে আমি আপনাদেরকে দিতে চাই, আপনারা নিয়ে যান। সেটা হচ্ছে ডিপ্রেশন ইজ নাথিং বাট এ ট্রিটেবল কিউরেবল ডিজিজ। এটা ট্রিটেবল এন্ড কিউরেবল ডিজিজ।
এবং আমরা জানি, আমরা বলার চেষ্টা করেছি, অনেকগুলি মেডিকেল কজ রয়েছে ডিপ্রেশনের, এটা আমাদেরকে মাথায় থাকতে হবে। এবং ডিপ্রেশনের সোমাটিক ম্যানিফেস্টেশনটা মেইন ইম্পর্টেন্ট ফিচার। এবং সুইসাইডাল থট রয়েছে কিনা, অ্যাটেম্প রয়েছে কিনা, প্ল্যান রয়েছে কিনা, সেটা কিন্তু মাথায় থাকতে হবে এবং প্রপার রেফারেলটা আমাদেরকে মাথায় রাখতে হবে। থ্যাঙ্কস টু অল।